আচ্ছা নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে পুলিশ ভেরিফিকেশনের যে ভেরিফিকেশন রোলটা আছে, এই যে ভেরিফিকেশন রোল বা ফর্মটা আছে, সেই ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে এবং এই পুলিশ ভেরিফিকেশনে কী, কী ডকুমেন্টস তোমাদের লাগছে। কারণ এই যে ডকুমেন্টসের বিষয়ে অনেকেই কিন্তু একটু সন্দিহান হয়ে আছে যে কারণ আমাদের রাজ্যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেটা যেমন চলছে, তার ফাইনাল রোল এবং সাপ্লিমেন্টারি যে লিস্ট সেগুলো পাবলিশড হচ্ছে এবং যাদের এই লিস্টে নাম থাকবে না, অর্থাৎ ভোটার তালিকা থেকে যারা বাদ চলে যাবে, তো যদি কোনো ক্যান্ডিডেট সেখানে হতে পারে বা তার পরিবারে তার গার্জিয়ান অর্থাৎ বাবা বা মায়ের নাম যদি বাদ চলে যায়, তো সেক্ষেত্রে তাদের কি হবে? তাদের চাকরি কি থাকবে? না যারা চাকরি অলরেডি করছে তাদের ক্ষেত্রে যদি তাদের নাম বাদ যায়, সেক্ষেত্রে তাদের কি অবস্থা হবে বা তাদের চাকরিটা আদৌ থাকবে কিনা, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। এবং নতুন করে যারা তোমাদের এই যে ভেরিফিকেশন করতে হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন, নতুন যারা চাকরিতে যোগদান করছো, তো সেক্ষেত্রে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এবারে সবথেকে ভাইটাল হচ্ছে, তো এগুলো নিয়ে আলোচনা। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, প্রথমে আমি একটা ভেরিফিকেশন রোল অর্থাৎ তোমাদের যে পুলিশ ভেরিফিকেশনের ফর্মটা সেটা একবার দেখিয়ে দিচ্ছি একটা। তো এই যে এই ভেরিফিকেশন রুল একটা, সেটা হচ্ছে সাব রুল 2 অফ রুল 3। আচ্ছা, এবার এখানে প্রথমে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে যেমন একটা ছবি লাগবে তোমাদের, ঠিক আছে? পাসপোর্ট সাইজের তোমাদের একটা ছবি, এখানে ছবি লাগানোর যে জায়গাটা আছে স্পেসটা, সেখানে ছবি একটা দিতে হয়। এবার এখানে বলছে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, তাহলে তোমরা যে চাকরিতে যোগদান করলে তোমাদের সবার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, তো অ্যাপয়েন্টমেন্টের যে মেমো নাম্বারটা সেটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে। আচ্ছা, এরপরে এখানে দেখো নিচের দিকে আছে যে নেম ইন ফুল ইন ব্লক লেট ক্যাপিটালস। হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের নাম লিখতে হবে, প্রথমে স্যার নেম অর্থাৎ পদবিটা, তারপরে হচ্ছে নেম। ঠিক আছে? এটা আগের যেহেতু অনেকদিন আগের ভেরিফিকেশন রোলের ফর্ম, তো এখন যদি চেঞ্জ হয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে, কিন্তু ফর্মটা অনেকটা এরকমই হয়। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে সারনেম আর নেম এটা দিলে, এরপরে দেখো নিচের দিকে কি অপশন আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সারনেম অর্থাৎ পদবিটা, তারপর নামটা দিয়ে দিলে, এরপরে কি বলছে ২ নাম্বার দেখো, দ্য নেম অফ দ্য পোস্ট দ্য সার্ভিস অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি যে পোস্টে জয়েন করেছো সেই পোস্টটা কোন পোস্ট। এবার তোমাদের স্টাফ নার্স গ্রেড 2, তাহলে তোমাদের সেটা লিখতে হবে যে স্টাফ নার্স গ্রেড 2 বা ডব্লিউবি স্টাফ নার্স গ্রেড 2। এই পোস্টটা তোমরা দেখবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা রয়েছে, আর সেখানে কিন্তু তোমাদের পোস্টের নামটা দেওয়া আছে, ঠিক আছে? এবং তোমাদের পোস্টিং অর্ডারও সেটা দেওয়া আছে, তো সেটা এখানে লিখে দিলে। ওকে। আচ্ছা, এবার বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, ভিলেজ, থানা, ডিস্ট্রিক্ট, হাউস নাম্বার, লেন, স্ট্রিট, রোড, পিন, এগুলো ডিটেলস এখানে তোমাদের এই ঘরটাতে লিখতে হবে। ওকে। আচ্ছা, বলছে হাউস অ্যাড্রেস ইন ফুল, দ্যাট ইজ ভিলেজ, থানা, ডিস্ট্রিক্ট, হাউস নাম্বার দিয়েছে, এটা তাহলে এটা তোমাদের যদি সেম থাকে তাহলে সেটা অবশ্যই সেটা লিখলে একই সেম। আচ্ছা, বি নাম্বার দেখো, এখানে বলছে ইফ অরিজিনালি এ রেসিডেন্ট অফ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল অর আদার কান্ট্রি ডোমিনিয়ন, দ্য অ্যাড্রেস দেয়ার বিফোর মাইগ্রেশন টু ইন্ডিয়ান ইউনিয়ন, অর্থাৎ তোমাদের অরিজিনালি যদি রেসিডেন্ট কেউ আদার দেশের হয়, অন্য দেশের হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা উল্লেখ করতে হবে। তো সেখানে যেহেতু তোমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ, এরকম লিখে দেবে যে নট অ্যাপ্লিকেবল। ওকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে? তাহলে এটা নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবারে দেখো এই ৫ নাম্বার কলামে যেটা আছে, সেখানে বলছে পার্টিকুলার্স অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দ্যান 1 ইয়ার ডিউরিং দ্য প্রিসিডিং 5 ইয়ার্স, অর্থাৎ পূর্ববর্তী ৫ বছর থেকে তোমরা যদি কোনো জায়গায় শিফটেড হও, তাহলে তোমাদের ডিটেলসটা এখানে আগে কোথায় ছিলে, হ্যাঁ, এবং কোথায় শিফট হয়েছো। ঠিক আছে? কোথায় শিফট হয়েছো, যে ফ্রম আর টু। দেখা গেল কেউ কোনো একটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের আগে বসবাস করতো, ঠিক আছে? তাহলে তার পরবর্তী সময়ে কোথায় শিফট হয়েছে বিগত ৫ বছর থেকে, সেটা ডিটেলসটা এখানে দিতে হবে। সেটাই বলছে পার্টিকুলার প্লেসেস হোয়ার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দ্যান 1 ইয়ার ডিউরিং দ্য প্রিসিডিং 5 ইয়ার্স, অর্থাৎ পূর্ববর্তী ৫ বছরের মধ্যে কোথায় যদি এখানে ১ বছর বা ওখানে ১ বছর এরকম যদি তোমাদের কারো হয়ে থাকে, ঠিকানা পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেগুলো লিখতে হবে। আর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে, তাহলে তোমাদের এখানে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সেটা অ্যাপ্লিকেবল নয়, সেটা লিখে দেবে। ওকে। ৮ নাম্বার যে কলামটা আছে, এখানে আছে ফাদার্স নেম, তো তোমার বাবার নাম লিখবে, পিতার নাম। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেসটা তোমাদের এখানে লিখতে হবে। হ্যাঁ, তো পোস্টাল অ্যাড্রেস তোমাদের ভিলেজ লিখবে, তোমাদের পোস্ট, তারপর হচ্ছে থানা, পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লিখে পিন নাম্বারটা লিখে দেবে। ওকে। আচ্ছা, পার্মানেন্ট হোম অ্যাড্রেস সেটা যদি সেম হয় তাহলে লিখে দেবে, বা সেটা আবার লিখতে পারো। প্রফেশন মানে বাবার প্রফেশন কী, তো যার বাবা চাকরি করে বা সার্ভিস, তো সেটা কোন সার্ভিস করে সেটা লিখে দেবে। প্রফেশন কী প্রফেশনে আছে। ইফ ইন সার্ভিস গিভ ডেজিগনেশন অ্যান্ড অফিসিয়াল অ্যাড্রেস, যদি কারো বাবা চাকরি করে তো সেক্ষেত্রে কোন ডেজিগনেশন তার, এবং হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেসটাও এখানে দিতে হবে।
ওকে? না হলে যদি এখানে কারো বাবা চাকরি না করে তাহলে নট অ্যাপ্লিকেবল হিসাবে তোমরা লিখে দেবে। ওকে? আচ্ছা, তাহলে ৬ নম্বর কলমে এটা গেল। একটা ন্যাশনালিটির ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান, বাবার ন্যাশনালিটি, মায়ের ন্যাশনালিটি সেটা ইন্ডিয়ান। এবার তোমরা যারা মেরিট আছো ফিমেল ক্যান্ডিডেট তাদের হাসব্যান্ডের ন্যাশনালিটি সেটা অবশ্যই ইন্ডিয়ান। ওয়াইফ যারা তোমরা মেল ক্যান্ডিডেট তারা যদি বিবাহিত হও তাহলে অবশ্যই ওয়াইফের ন্যাশনালিটি দিতে হবে ইন্ডিয়ান। আর এক্সাক্ট ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থ লিখে দিলে। আচ্ছা, প্রেজেন্ট এজ বর্তমান বয়স কত সেটা অবশ্যই বছর এবং মাসে সেটা উল্লেখ করবে, যদি দিনের উল্লেখ করতে হবে না। এজ অফ ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক যখন তোমরা দিয়েছিলে তখন বয়স কত ছিল। আচ্ছা, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট এগুলো তোমরা লিখে দিলে। ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং, কোন ডিস্ট্রিক্ট কোন স্টেটে বিলং করো সেটা দিয়ে দিলে। ওকে, তাহলে এই ৯ নম্বর কলাম অবধি হলো। এবার দেখো ১০ নম্বর কলামে স্টেট ইউর রিলিজিয়ান, যার যারা রিলিজিয়ান সেটা লিখে দিলে। বি নাম্বার কলামে বলছে আর ইউ এ মেম্বার অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, আনসার ইয়েস অর নো, অ্যান্ড ইফ ইয়েস স্টেট দ্য নেম দেয়ার অফ কপি অফ সার্টিফিকেট টু বি অ্যাটাচ। তাহলে তোমাদের এখানে যদি শিডিউল কাস্ট হও বা শিডিউল ট্রাইব হও তাহলে এখানে লিখে দেবে যে কোন কাস্টে, ইয়েস লিখে দেবে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, এবং অবশ্যই যদি ইউআর ক্যাটাগরি হয় তাহলে তোমাদের অবশ্যই এখানে নো লিখে দেবে। ঠিক আছে? আর তোমরা অবশ্যই যারা কোনো কাস্টে বিলং করো তোমাদের কিন্তু সার্টিফিকেট, এই যে কপি অফ দ্য সার্টিফিকেট টু বি অ্যাটাচ এটা দিতে হবে সার্টিফিকেটটা। আচ্ছা, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রথমে তোমরা দেবে মাধ্যমিক। ঠিক আছে? মাধ্যমিক, তোমাদের নেম অফ স্কুল, কলেজ উইথ ফুল অ্যাড্রেস, তাহলে মাধ্যমিক কোন স্কুল থেকে সেই স্কুলের নাম এবং ঠিকানা এই ঘরটাতে তোমাদের এই ওটাতে লিখতে হবে। ওকে? আচ্ছা, এবার ডেট অফ এন্টারিং, অর্থাৎ কবে তুমি সেখানে সেই স্কুলে এন্টার করেছো সেটা সালটা শুধু দিলেই হবে, যে এত সালে, সেটা এক্সাক্ট ডেট নাও তোমাদের কারোর মনে থাকতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা শুধুমাত্র সালটা দিলেই হবে। ওকে? আচ্ছা, ডেট অফ লিভিং, এবার এটাও তোমাদের সাল দিলে হবে যে কত সালে তুমি পাস আউট করে বেরিয়ে আসে না সেই স্কুলে ছিলে। যদি দেখা গেল তোমাদের যে মাধ্যমিক পাস করার পরে অনেকে সেই স্কুলে এইচএস করে, তাহলে সেখানে তুমি মাধ্যমিকের ইয়ারটা দিয়ে দিলে। আচ্ছা, এক্সামিনেশন পাস্ট, সেটা যদি তোমাদের মাধ্যমিক পাস যারা যেখানে করেছো সেই মাধ্যমিক এমপি লিখে দেবে, মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, এবার অন্যান্য বোর্ডের ক্ষেত্রে যা আছে সেটা লিখে দেবে। আচ্ছা, এরপরে এইচএসটা লিখে দেবে, কারণ তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস গ্রেড টুর ক্ষেত্রে, তো এইচএস কোন স্কুল, তাদের ঠিকানা সেই স্কুলের। ওকে? তো সেক্ষেত্রে তোমাদের ডেট অফ এন্টারিং সেখানে সাল এবং ডেট অফ লিভিং সেটা সেখানে সাল হিসেবে উল্লেখ করবে। ওকে? আচ্ছা, তারপরে এক্সামিনেশন পাস্ট, হ্যাঁ কোন এক্সামিনেশন, যে এইচএস, তাই তো? আচ্ছা, মাধ্যমিক গেল, তাহলে এইচএস গেল। এবার যদি কেউ গ্রাজুয়েশন করো কলেজে তাহলে সেই কলেজের নাম ঠিকানা লিখবে, তারপরে ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং একই রকম করে এগুলো লিখবে, এবং তোমরা সেখানে কি গ্রাজুয়েশন করেছো, দেখা গেলো কেউ বিএ অনার্স কোন সাবজেক্টে সেটা লিখে দিলে। আচ্ছা, এরপরে তোমাদের নার্সিং ট্রেনিং আছে, সেটা তোমাদের কোন এনটিএস থেকে, এনটিএস এর নাম ঠিকানা ডিটেলস দিলে, ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং, হ্যাঁ এক্সামিনেশন পাস করে তোমাদের যারা জিএনএম তাহলে জিএনএম লিখবে। আর যাদের বিএসসি তাহলে বিএসসি লিখবে, পোস্ট বেসিক ক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি এগুলো লিখবে। আচ্ছা, এবার তাহলে এই ডিটেলসটা হয়ে গেল। দেখো ১২ নম্বর কলামে কি বলছে, ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড গিভ ডিটেলস, তুমি যদি আগে কোথাও কর্মরত ছিলে তাহলে তার ডিটেলস দিতে হবে। ডেজিগনেশন অফ পোস্ট, হেড অর ডেসক্রিপশন অফ ওয়ার্ক, তাহলে এখানে তোমাদের ডিটেলসটা দিতে হবে। যাদের নেই তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। এবার যারা তোমরা আগে চাকরি করতে কোথাও সিএইচও বা যে কোনো চাকরিতে আগে করতে, তাহলে ডিটেলসটা এখানে লিখে দেবে। পিরিয়ড কত থেকে কত তারিখ পর্যন্ত তোমরা চাকরি করেছিলে সেটা দিয়ে দেবে। আর ফুল অ্যাড্রেস অফ দ্য ফার্ম আর ইনস্টিটিউশন, রিজন ফর লিভিং প্রিভিয়াস সার্ভিস সেটা লিখে দিতে হবে, যে কী কারণে তুমি সেটা রিজাইন দিয়েছো তার কারণ লিখবে। যাদের তোমার চাকরি সিএইচও চাকরি করতে, তো সেটা তোমরা অবশ্যই গ্রেড টুর ক্ষেত্রে এর রিজনটা লিখে দেবে। ওকে? আচ্ছা, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই এ কোর্ট অর এনি অফেন্স অর চার্জ শিটেড বাই পুলিশ ইন কানেকশন উইথ এনি ক্রিমিনাল প্রসিডিংস, মানে তোমার নামে কি কোনো কেস আছে, যদি কেস থাকে তাহলে সেই কেসের সেখানে ইয়েস লিখবে, যদি না থাকে তাহলে নো লিখবে। ওকে? আচ্ছা, এবার যদি থাকে তাহলে পার্টিকুলার ডিটেলসটা তোমাদের এখানে সেটা দিতে হবে, যে কোন কেসে তুমি ছিলে তার ডায়েরি নামে ডিটেলস যেটা থাকে আগে কেসের ক্ষেত্রে সেটা দেবে। আচ্ছা, এবার বলছে নেমস অফ টু রেসপন্সিবল পারসন অফ ইউর লোকালিটি অর টু রেফারিস টু হুম ইউ আর নোন। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে তোমার দুজন পরিচিত বা যারা তোমাকে চেনে, ঠিক আছে, রেসপন্সিবল পার্সন বলতে এখানে সব থেকে সুবিধা হয় দুজন ব্যক্তির নাম তোমাদের দিতে হবে, এবং যাদের তোমাদের ডিটেলসটা কিন্তু দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ফ্যামিলির অন্তর্গত নয়, হ্যাঁ, বা তোমাদের পাড়ার যে কেউ হতে পারে, তো সার্ভিস হোল্ডার হলে অবশ্যই ভালো। তো তাদের নাম দেবে, নাহলে পাড়া প্রতিবেশী যে কারো নাম দেবে, কারণ ভেরিফিকেশন করার সময় তাদেরকে ফোন করা হতে পারে, সেক্ষেত্রে ফোন নাম্বারও কিন্তু দিতে হয়, বা তোমাদের সেখানে সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে হয়, এবং তাদের ডকুমেন্টস, ভোটার আইডি তোমাদের সেটা জুড়ে দিতে হয়। তো এখানে দুজনের নাম সেরকম তোমরা দিবে, ঠিক আছে, পাড়া প্রতিবেশীর যে কারো তোমাদের দেবে। বলছে ওই জন্য বলছে নেম অফ টু রেসপন্সিবল পার্সন হু পার্সন অফ ইউর লোকালিটি, তোমার লোকালিটির, অর টু রেফারেন্স আর টু হুম ইউ আর নোন, এবং না হলে দুজন এরকম রেফারেন্সের লোকের নাম দিতে হবে যারা তোমাকে চেনে, সেটা তোমার নিজের পাড়ার সেক্ষেত্রে না হলেও হবে, হ্যাঁ, কোনো অফিসের কারো নাম দিয়ে দিলে। তো এটা হচ্ছে জাস্ট ভেরিফিকেশন করানোর জন্য। ওকে? ওনাদের কাছে ফোনও যেতে পারে। আচ্ছা,
এবার তোমার হচ্ছে যে এই যে সার্টিফাইড তুমি এটা করছো, যে আই সার্টিফাইড দ্যাট দ্য ফরগোয়িং ইনফরমেশন আর কারেক্ট অ্যান্ড কমপ্লিট টু বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ আই এম নট অ্যাওয়ার অফ এনি সার্কামস্টান্সেস হুইচ মাইট ইনফেয়ার মাই ফেয়ারনেস ফর এমপ্লয়মেন্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড। যাই হোক, এটা আমার আলাদা বিষয় ছিল। তো সেক্ষেত্রে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের সিগনেচার, ডেট, প্লেস এটা দিয়ে দিলে ওকে, তোমাদের ফর্ম ফিল আপ, তোমাদের যেটা ফর্ম ফিল আপ সেটা মোটামুটি কমপ্লিট। এবার দেখো আর কি আছে। আচ্ছা, এবার দেখো সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে কোনো একজন গ্যাজেটেড অফিসারের এখানে সিগনেচার দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে তোমাদের দেখো যে তোমরা বিডিও অফিসে বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব বা যে কারো তোমাদের সিগনেচার নিতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টা সব থেকে মাথায় রাখতে হবে যে যে দুজনের কথা উল্লেখ তোমরা করেছো, তো তাদের ডিটেলসটা অবশ্যই ভালো করে তোমাদের দেখা গেলে ভোটার আইডি কার্ড সেটা তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবে যে অফিসে। সেখানে গিয়ে ওনারা এখানে যিনি যার সিগনেচার তুমি নেবে উনি ডিটেলস এখানে লিখে দেবেন যে সার্টিফাইড দ্যাট আই নো শ্রী আর শ্রীমতী, তোমার নাম লিখবে, ওনারা এটা ফিল আপ করে, উনিও ফিল আপ করে দেবেন। আচ্ছা, তোমার বাবার নাম লিখে দেবে, ডিটেলস কত বছর কত মাস তোমাকে চেনে সেই অনুযায়ী লিখে দেবে। আচ্ছা, প্লেস, ডেট ওনারা লিখে দেবে, ওনার সিগনেচার থাকবে এবং ডেজিগনেশন থাকবে। এখানে যেমন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ জয়েন্ট বিডিও সাহেব এটা করেছিলেন। তো এই ডিটেলসটা কিন্তু সব থেকে ভাইটাল। এবার এই বিষয়টা হয় কি যে যারা সেই র্যাঙ্কের অফিসার থাকেন, গ্যাজেট অফিসার, ওনারা কিন্তু অনেক সময় এই অর্থাৎ সার্টিফাই করার ক্ষেত্রে সিগনেচার করতে ইচ্ছুক হন না যদি উপযুক্ত ডকুমেন্টস তোমার কাছে না থাকে। বিশেষ করে এখন এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো সেক্ষেত্রে ভোটার লিস্টে তোমার বাবা মায়ের নাম যদি কোথাও না থাকে বা আন্ডার এডুকেশনে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনারা সিগনেচার করবেন না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? তো বিষয়টা আমি পরবর্তীতে বলছি যে কী ডকুমেন্টসগুলো লাগবে, আর তোমাদের কোন কোন ডকুমেন্টস এই পুলিশ ভেরিফিকেশনে। আচ্ছা, এবার দেখো তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা এই ফর্মটার সাথে জুড়ে দেবে। এটা কিন্তু সব থেকে ভাইটাল, কারণ বর্তমান এই পরিস্থিতিতে ভোটের আবহে এবং এসআইআর পদ্ধতির মাধ্যমে তোমরা দেখবে যে অনেকের নাম তাদের যেমন ডিলিটেড দেখাচ্ছে, বা অনেকের নাম বা বাবার নাম মায়ের নাম আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন এখনও আছে, তাদের বিচারাধীন আছে, এখনও দেখা গেল সাপ্লিমেন্টারি লিস্টে নাম ওঠেনি। তো সেক্ষেত্রে অনেক কিছুই কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ ১ মাসের মধ্যে তোমাদের যেহেতু পিভিআরটা কমপ্লিট করেছে, আদৌ সেটা সম্ভব কিনা এই ভোটের আবহে, কারণ প্রত্যেকটা সরকারি কর্মচারী বা পুলিশ স্টেশনে যে যারা আছেন দায়িত্বে তারা কিন্তু ভোটের কাজে নিযুক্ত। তো সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। তো প্রথমেই বলি যে ডকুমেন্টসগুলো এবার তোমাদের লাগছে সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে পোস্টিং অর্ডার। তাহলে পোস্টিং অর্ডারটা তোমাদের পাবলিশড হয়ে গেছে। তো পোস্টিং অর্ডার তোমাদের কিন্তু তোমাদের ফ্রন্ট পেজ আর হচ্ছে তোমার নাম যেখানে আছে এবং শেষে ২টো পেজ তোমরা জেরক্স করে সেটা রাখবে। আচ্ছা, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা প্রত্যেকে পেয়েছো, সেটা জেরক্স কপি তোমাদের দিতে হবে। জয়েনিং লেটার মানে তুমি যে এখানে জয়েন করেছো তার একটা জয়েনিং অ্যাপ্লিকেশন দিতে হয়, তো সেটা জেরক্স ১ কপি লাগছে। তারপরে অ্যাপ্রুভাল, যদি চাকরি করার ক্ষেত্রে তোমাদের যখন স্যালারি স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল হয়, যদি কারো অ্যাপ্রুভাল হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্রুভালটা তোমাদের দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে অ্যাপ্রুভাল অর্থাৎ বেতন যে শুরু হচ্ছে ট্রেজারিতে তোমাদের নামটা আসবে, সেটা কিন্তু একটা অ্যাপ্রুভালের মধ্য দিয়ে আসে। অ্যাপ্রুভাল সেটা করিয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে অ্যাপ্রুভাল সেটা দিতে হবে জেরক্স কপি। এবার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তারপরে এইচএসের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তোমাদের নার্সিং যে এনটিএস থেকে করেছো বা কলেজ থেকে করেছো ডিটেলস দিতে হবে, অর্থাৎ মার্কশিট প্লাস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের সবথেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তোমাদের হচ্ছে যে স্কুল থেকে মাধ্যমিক তুমি পাস করেছো সেখানে স্কুল লিভিং সার্টিফিকেট দরকার হয়। তো সেই স্কুলে ভিজিট করে তোমার স্কুল লিভিং সার্টিফিকেট তোমাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে। ওকে, এইচএসের ক্ষেত্রেও সেম, এইচএস যে স্কুলে তুমি করেছো পাস আউট এইচএস হয়েছে সেই স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট সেটা তোমাদের দরকার হয়, সেটা কিন্তু এই পিভিআর এর ক্ষেত্রে লাগে। আচ্ছা, এরপরে যে এনটিএস থেকে সেখানে রিলিজ অর্ডার তোমাদের দিয়ে দেয় বা রিলিজ যে সার্টিফিকেট সেটা তোমাদের কিন্তু জেরক্স কপি দিতে হবে। আচ্ছা, এবার তোমাদের সবথেকে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেটটা তোমাদের মাস্ট কিন্তু লাগছেই। আচ্ছা, কেন বলছি সেটা একটু পরে বলছি। আর ভোটার আইডি, আধার কার্ড, ভোটার আইডি, আধার কার্ড ২০২৬ এই যে এসআইআর চলছে সেই এসআইআর এর লিস্টটা রাখবে তোমাদের এই যে পুলিশ ভেরিফিকেশনের সময় তোমার নাম এসআইআর এর লিস্টে আছে কি নেই। তো যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না থাকে বা তোমাদের এখনও বিচারাধীন আছে সেক্ষেত্রে তোমার ভেরিফিকেশন কিন্তু দ্রুত হচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, তোমার নিজের এবং বাবা মায়ের এগুলো রাখতে হবে। আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট সেটা রাখবে। তারপর হচ্ছে এবার আমি যে বিষয়টা বলবো যে বার্থ সার্টিফিকেটটা কেন ভাইটাল, কারণ বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ যেটাকে বলা হয়, তো সেই বার্থ সার্টিফিকেট তোমার যদি না থাকে তাহলে অতি অবশ্যই কি করতে হয়, তখন একটা ঝামেলা সৃষ্টি হয় ভেরিফিকেশনের ক্ষেত্রে। তখন কিন্তু তোমার লোকাল পুলিশ স্টেশন থেকে তুমি যে প্রাইমারি স্কুলে পড়েছিলে সেখান থেকে ডিটেলস নিতে বলে, অর্থাৎ সেখান থেকে একটা যে লিভিং সার্টিফিকেট যেটা বলা হয় যে তুমি সেই স্কুলে পড়েছিলে। অর্থাৎ বার্থ সার্টিফিকেটটা এখন এতই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং ভোটার আইডি কার্ডটা, এই দুটো কিন্তু খুব ভাইটাল।
তো যদি না থাকে বার্থ সার্টিফিকেট, তাহলে তুমি যে প্রাইমারি স্কুলে পড়েছিলে সেই প্রাইমারি স্কুলে লিভিং সার্টিফিকেট বা ওখানে একটা সার্টিফাইড লেটার, সে ওখানে ওখানকার যিনি এইচএম থাকবেন প্রাইমারি স্কুলে, ওনার একটা সার্টিফিকেট লাগছে যে তোমাকে সার্টিফাই করছে যে হ্যাঁ তুমি সেই স্কুল থেকে যে ক্লাস 1 থেকে হোক বা সরকারি স্কুল হলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছিলে, ডিটেলস তোমাকে লিখে সেটা সাবমিট করতে হবে। ওকে, যদি বার্থ সার্টিফিকেট না থাকে, এবং অবশ্যই ওনারা বলে দেবেন, লোকাল পুলিশ যে আইবি থাকেন উনি নিজে বলে দেবেন যে যদি না থাকে কোন জিনিসটা বা কোন ডকুমেন্টসগুলো তোমাকে আনতে হবে। সেক্ষেত্রে জমির দলিল বা বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই সেটা লোকাল থানা থেকে তোমাকে ইনফর্ম করা হবে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। অবশ্যই ভোটার আইডি, আধার কার্ড মাস্ট, ভোটার আইডি অ্যাজ পার 2026-এর এসআইআর অনুযায়ী তোমাদের লিস্টটা দরকার আছে, তোমার নাম কোথায় আছে, হ্যাঁ সেই লিস্টটা কোন পার্টে, সেটা কিন্তু অবশ্যই এবার গুরুত্বপূর্ণ হচ্ছে। যারা চাকরি করছো, এবার যাদের পুলিশ ভেরিফিকেশন আগে হয়ে গেছে কিন্তু এসআইআর করার ফলে অনেকের দেখা গেল নাম বাদ চলে গেছে, জানি না তাদের কি হবে, তো সেটা সময় বলবে। তো এই বিষয়গুলো মোটামুটি তোমাদের রেডি রাখতে হবে। ওকে, তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে সবাইকে, বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে তোমাদের শেয়ার করবে, ঠিক আছে? কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।